নিঃসন্দেহে তার ভেতরের সেই গ্রিভেন্সটা বেরিয়ে পড়েছে, তার চেহারাটা বেরিয়ে পড়েছে, এবং এটাকে ভীষণভাবে ধিক্কার জানানো উচিত এবং সারা ভারতবর্ষের মানুষ গর্জে ওঠা দরকার, রাস্তায় নামা দরকার। এটা শুধু অমিত শাহের বক্তব্য কারণ এটা হচ্ছে সমগ্র আরএসএস বিজেপির একটা আইডিওলজি। ডক্টর বি আর আম্বেদকরের যেভাবে অপমান করা হয়েছে সেই কারণে অমিত শাহ আজকে আমরা যে অবিলম্বে পদত্যাগ করার দাবি আমরা জানাচ্ছি। আজকে যে বক্তব্যটা অমিত শাহ রেখেছে এই বক্তব্যটাকে আমি ধিক্কার জানাচ্ছি। আম্বেদকর এই কথাটা বলার মধ্যে সেই ঘৃণা বা বিদ্বেষটা প্রকাশ পেয়েছে। আমরা শুরু করে দিয়েছি। আপনারা জানেন যে গত মঙ্গলবার সংবিধান নিয়ে শেষ জবাবি ভাষণ দিতে গিয়ে অমিত শাহের মুখোশ একেবারে খুলে পড়ল। প্রমাণ করলেন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তিনি আসলে আরএসএস এর প্রতিনিধি। তিনি প্রমাণ করলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা তার একেবারেই নেই। বাবা সাহেব সম্পর্কে তার ভেতরের যে অসহিষ্ণুতা এবং ঘৃণা এমন ভাবে প্রকট হয়ে পড়ল যে বিরোধীরা এককাট্টা হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাকে বহিষ্কার করার দাবি তুললেন, আনতে চাইলেন স্বাধিকার ভঙ্গের নোটিশ। গতকাল গোটা দেশ অমিত শাহর প্রতি ধিক্কার এবং নিন্দা জানাতে পথে নেমে এসেছে। আরএসএস এর ভেতরে আম্বেদকর সংবিধান নিয়ে যে আলোচনা হয় সেই আলোচনা একেবারে উগড়ে দিয়েছেন অমিত শাহ সংবিধান নিয়ে জবাবি ভাষণে। দেখুন অমিত শাহ কি বলছেন। अभी एक फैशन हो गया है अम्बेडकर 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 अम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अमित शाह माफी मांगो, माफी मांगो, माफी मांगो। अमित शाह माफी मांगो, माफी मांगो, माफी मांगो। बाबा साहेब का अपमान नहीं सहेगा हिंदुस्तान, बाबा साहेब का अपमान नहीं सहेगा हिंदुस्तान। माफी मांगो, माफी मांगो, माफी मांगो, माफी मांगो। बाबा साहेब का अपमान नहीं सहेगा हिंदुस्तान, बाबा साहेब का अपमान नहीं सहेगा हिंदुस्तान, बाबा साहेब का अपमान नहीं सहेगा हिंदुस्तान। अमित शाह माफी मांगो, माफी मांगो, माफी मांगो। अमित शाह माफी मांगो, माफी मांगो, माफी मांगो। बाबा साहेब का अपमान नहीं सहेगा हिंदुस्तान। क्योंकि भाई बाबा साहब अम्बेडकर सदा थे, सदा हैं और सदा रहेंगे। लेकिन अमित शाह जी और प्राइम मिनिस्टर को शायद ये आभास नहीं है कि आज वो अगर गृह मंत्री हैं या प्रधानमंत्री हैं तो वो भगवान की देन नहीं है, बाबा साहब अम्बेडकर के संविधान की देन है। वो आज वो अगर गृह मंत्री या प्राइम मिनिस्टर हैं तो बाबा साहब के संविधान की वजह से हैं। কল্যাণী শুরু হয়েছে ভারতের সংবিধানের উপরে আলোচনা, আর তার জবাব দিতে গিয়ে অমিত শাহ বলে ফেললেন যে মান্যবর একটা বাবা সাহেব আম্বেদকর আম্বেদকর একটা ফ্যাশন হয়ে গেছে এখন। আম্বেদকর 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 6 বার আম্বেদকর এরকম করে তিনি বলেছেন, যেভাবে আমাদের ক্রোনোলজি সমঝেছিল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ এই কথা বলা শোভা পায়? বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে এত ঘৃণা, তার বক্তব্যের মধ্যে তো বিজেপি আরএসএস এর বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এটা। নিঃসন্দেহে ভীষণভাবে ধিক্কারজনক এবং সমস্ত ভারতবাসীর গর্জে ওঠা উচিত, শুধুমাত্র দলিত সমাজ নয়। কারণ এক সংবিধান প্রণেতাকে এভাবে পদাধিকারী নির্বাচিত মন্ত্রী তিনি বলছেন, এবং যে সংবিধানের উপরে হাত রেখে তারা নিজেদের জায়গা তৈরি করেন বা হাত রেখে তাকে শপথ নিয়ে তাকে
এই পদে আসীন হতে হয়, সেই মানুষের ভেতরের গ্রিভেন্সটা এবং বলা যে তার ভগবানকে সে টেনে নিয়ে আসছে, সেই ভগবানটা কে, রাম ভগবান না কৃষ্ণ ভগবান, তারা সেই ভগবানের জায়গাতে নিয়ে যেতে চাইছে। এবং এইভাবে নিঃসন্দেহে তার ভেতরের সেই গ্রিভেন্সটা বেরিয়ে পড়েছে, তার চেহারাটা বেরিয়ে পড়েছে, এবং এটাকে ভীষণভাবে ধিক্কার জানানো উচিত এবং সারা ভারতবর্ষের মানুষ গর্জে ওঠা দরকার, রাস্তায় নামা দরকার। এভাবে চলতে পারে না। এদেশে আম্বেদকরকে বিভিন্নভাবে অবমাননা করা হয়, বিভিন্নভাবেই করা হয়, বিভিন্ন জায়গা থেকে করা হয়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাসীন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কখনোই এইভাবে সংবিধান প্রণেতাকে অবমাননাকর ভাবে উচ্চারণ করতে পারেন না, এবং সেক্ষেত্রে তার পদত্যাগ দাবি করা উচিত, তার কুশপুত্তলিকা পড়ানো উচিত, এবং তাকে যতভাবে ধিক্কার করা যায় সেইভাবে ধিক্কার জানানো উচিত বলে আমি মনে করি। যতদিন অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানের যে আচরণ বিধি সেগুলো তিনি করেননি, ততদিন এই অমিত শাহ গুন্ডা মাফিয়া হিসেবে আমরা দেখেছি তার কাজকর্ম, এবং তাকে অ্যারেস্ট হতে হয়েছে এই মাফিয়াগিরি করার জন্য, গুন্ডাগিরি করার জন্য, এবং গুজরাট জুড়ে একটা গণহত্যা সংগঠিত করার জন্য তিনি জেল খেটেছেন এই বিষয় নিয়ে। আজ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, শুধুমাত্র বাবা সাহেবের সংবিধানের আচরণ বিধি তিনি পালন করেছেন জন্যে এরকম একটি মানুষ অমিত শাহ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছেন। সেই আম্বেদকরকে অপমান করছেন অমিত শাহ, কি বলবেন? সর্বেন্দ্রবাবু, আপনি ঠিকই বলেছেন যে উনি গুজরাটে একসময় গুন্ডাগিরি চালাতেন, এমনকি পুলিশ তাকে ধরতে গিয়ে অনেক সময় খুঁজে পায়নি, তখন নাম করে গেছিল তড়িপার, অর্থাৎ তড়ি পার করে পালিয়ে গেছেন। তো এরকম একজন লোক যখন গৃহমন্ত্রী হয়, আর বিশেষ করে তারা যদি আরএসএস এর মতন একটা উগ্রপন্থী সংগঠনের থেকে ট্রেনিং পায়, তো তাদের মুখ থেকে এরকম প্রায়ই শোনা যায়। তবে আজকে তিনি একজন গৃহমন্ত্রী, তিনি তো আর শুধু বিজেপি পার্টির নন, তিনি তো আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের একজন গৃহমন্ত্রী। তার মুখে এই ধরনের বক্তব্য খুবই ন্যাক্কারজনক এবং একটা অবিবেচক মানুষের মতন বক্তব্য, যেটার জন্য সমস্ত বিরোধী পার্টি যে আজকে পথে নেমেছে তার পদত্যাগ, এটাকে আমি সমর্থন করছি। এটা হওয়া উচিত। ততদিন পর্যন্ত এই দাবি থাকবে যতদিন না ও স্টেপ ডাউন করছে। মিলন, আমরা কয়েকদিন আগে দেখলাম যে ওয়াকফ বিল এনে সেটাকে বাস্তবায়িত করতে পারেনি, জনগণের চাপে বাস্তবায়িত করতে পারেনি। এনেছে এক দেশ এক আইন এবং একটা ভোট, সেটাও এই বিলটাকেও নামিয়ে নিতে, ট্র্যাক ডাউন করতে বাধ্য হয়েছে এই বিজেপি সরকার। কারণ এই সমস্ত বিল যেটা জনবিরোধী বিল, সেই জনবিরোধী বিলের সামনে মহিরুহের মতো দাঁড়িয়ে পড়েছে একজন মানুষ, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি আমাদের দেশের সংখ্যালঘুদের পাশে তার সংবিধান নিয়ে দাঁড়িয়ে পড়েছেন, এবং সংবিধানের বাইরে এসে এইরকম একটা একবজ্ঞা দেশ, গণতান্ত্রিক দেশকে এক নায়কতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার সব থেকে বিরোধিতা করছে ভারতের সংবিধান। এই হতাশা থেকেই কি অমিত শাহর মধ্যের যে বিষ, সেই বিষ গলগল করে বেরিয়ে এলো রাজ্যসভায়? এই যে বক্তব্য, এটা শুধু অমিত শাহের বক্তব্য তা না, এটা হচ্ছে সমগ্র আরএসএস বিজেপির একটা আইডিওলজি। সেই আইডিওলজির প্রকাশ ঘটেছে। এটা কোনো ব্যক্তি অমিত শাহের বক্তব্য নয়, এই সমগ্র আইডিওলজিটার প্রকাশ ঘটেছে। এবং এই প্রকাশ তো বহুদিন থেকেই হচ্ছে। কথা হচ্ছে ভারতবর্ষের যে রাজনীতি, এটা হচ্ছে শাসন বিভাগের রাজনীতিকরণ ঘটে গেছে। দীর্ঘদিন থেকে প্র্যাকটিস চলছে শাসন বিভাগের রাজনীতিকরণ। ওরা ভুলে যায় যে বিচার বিভাগ, শাসন বিভাগ
এরা যে রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কাজ করার যে সিস্টেম গণতান্ত্রিক ব্যবস্থায়, সেইটাকে ভুলে গিয়ে ওরা এই কাজটা করে। অর্থাৎ মনে হয় যেন ওখানে দাঁড়িয়ে একজন মন্ত্রী রাজনীতি করছে। আসলে আমাদের নিম্ন রুচির, আমাদের গণতন্ত্র সাবলম্বন তো হয়নি এখনো, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে নিকৃষ্ট ভাবনা আরএসএস এর আছে, যারা সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের মূল ভারতীয় মানুষদের বিরোধী, কিন্তু বাইরে তারা দেখায় যে আসলে তারা হিন্দু মুসলমান দ্বন্দ্বটার প্রতি বিশেষ আগ্রহ। আসলে ভারতবর্ষের মূল যে দ্বন্দ্ব, এটা হচ্ছে ভারতের মূল ভারতীয় মানুষ অর্থাৎ আম্বেদকরবাদী মানুষ বা মূল নিবাসী মানুষ বনাম মনুবাদী। এই যে চিরায়িত দ্বন্দ্ব, গত ৩৫০০ বছর ধরে যে দ্বন্দ্বটা সঙ্গে চলছে ভারতবর্ষে, কখনো উত্থান পতনের মধ্য দিয়ে, সেই মূল দ্বন্দ্বটা যখন ধরা পড়ে যায়, প্রকাশ্যে এসে যায়, মানুষ যখন সেইটার প্রতি যখন আগ্রহী হয়ে ওঠে, যখন দেশের কোণে কোণে সেই দ্বন্দ্বটা প্রকাশ পেয়ে যায়, মূল দ্বন্দ্বটা, তখন তারা ওই ধর্ম দিয়ে, লিঙ্গ দিয়ে, নানান ধরনের ভেদাভেদ দিয়ে সেটাকে চাপা যায়। তো সেইটা তো অলরেডি প্রকাশ্যে আসা শুরু করে দিয়েছে, ফলে তাদের মধ্যে একটা আতঙ্ক সব সময়, এবং এতটাই তারা আতঙ্কগ্রস্ত যে তারা অতি দ্রুত কাজ সারতে চাইছে। তারা শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যেন একদম ঝাঁপিয়ে পড়েছে কি করে আগামী ১-২০০ বছর বা আরো 1000 বছর এদেশে তাদের মনুতন্ত্রকে কায়েম করে রাখা যায়। তাই জন্য তারা একরকম ঝাঁপিয়ে পড়েছে, কারণ ইতিমধ্যে সারা ভারত জেগে উঠেছে। এবং তাই জন্য এই আম্বেদকরের নাম যে বারবার উচ্চারিত হচ্ছে, তাদের গাত্রদাহ, তাদের জ্বালা ধরে গেছে, ভয়ঙ্কর রকম আতঙ্কিত তারা, মনুবাদীরা, বর্ণ বৈষম্যবাদীরা। ফলে তারা চেপে রাখতে পারছে না যে এ কি অবস্থা। মানে সংসদের মধ্যে মূল ভারতীয় মানুষ, যাদেরকে আমরা দমন পীড়ন করতে অভ্যস্ত, যাদেরকে আমরা পায়ের তলায় পিষে রাখাই তাদের মূল উদ্দেশ্য, তাই জন্য মনুসংহিতার মতো তারা গ্রন্থ রচনা করে সেই শাসন কায়েম করতে দৃঢ়পরিকর, যারা ভারতবর্ষের সংবিধানকে কোনোদিন মান্যতা দেয়নি এবং এই সংবিধানকে ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য, সেটা যখন বহিঃপ্রকাশ হয়ে পড়ছে, তখন তাদের এখন গাত্রদাহ যন্ত্রণা যেন একেবারে এমন ভাবে প্রকাশ পাচ্ছে, বাধ্য হয়ে অমিত শাহের মুখ দিয়ে সেটা বেরিয়ে পড়েছে। অর্থাৎ এটা আরএসএস বিজেপির একটা তাদেরই মত, আইডিওলজি, সেটা ওনার মুখ দিয়ে প্রকাশ পেয়েছে। লক্ষ্মী বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, জয়পাল সিং মুন্ডা, এই সমস্ত মানুষগুলো যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে না থাকতেন, আজকে আদিবাসী মূল নিবাসীদের যে আওয়াজ, যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা পেত। বাবা সাহেবের নাম নেওয়ার থেকে ভগবানের নাম নেওয়া উচিত। কার নাম নেবে? আদিবাসী মূল নিবাসীরা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে কার নাম নেবে? কে অধিকার দিল? যে সবার প্রথমে আমি ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি যে দেশব্যাপী যেভাবে উত্তাল হয়েছেন আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের যেভাবে অপমান করা হয়েছে, সেই কারণে অমিত শাহ আজকে আমরা এই আজকের আলোচনা সভা থেকে আমি বলবো যে অবিলম্বে পদত্যাগ করার দাবি আমরা জানাচ্ছি। কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর বি.আর. আম্বেদকর পন্থীরা আজকে যারা গরিব, আদিবাসী, দলিত, খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা কিন্তু আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের যে বাণী, সেই বাণীকে সামনে রেখে তারা, উনি একটা কথা বলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যে আজকে এই সংসদটা হচ্ছে এই আদিবাসী, দলিত, মুসলিম, খেটে খাওয়া মেহনতি এবং ভারতবাসীর মন্দির। তোমরা যদি আজকে এই মন্দিরে, আজকে অমিত শাহ সেই মন্দিরে দাঁড়িয়ে আজকে এই সংবিধান যে আমাদের হাতে যারা তুলে দিয়েছিলেন, তাকে যেভাবে অপমান করা হয়েছে, তার জন্য আজকে টোটাল শুধু আদিবাসী সমাজ নয়, আজকে সমস্ত মানুষ, ভারতবাসীর আজকে সমস্ত মানুষ যেভাবে গর্জে উঠছে, আগামী দিনে এটাই তাদের পতনের মূল মানে একদম টার্নিং পয়েন্ট, এটা কিন্তু তারা বুঝতে পেরে গেছে। আজকে যেটা আমাদের অলোকদা বলছিলেন, যে প্রথমত হচ্ছে যে আজকে সাধারণ মানুষ যেভাবে বুঝতে পেরেছেন তাদের অধিকার,
তাদের সমস্ত কিছু, যে আজকে সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধান আজ বিপন্ন, যে আজকে তারা সংবিধানকে নিজেদের পকেটে ভরে রেখে আজকে মনুবাদীকে প্রতিষ্ঠা করার জন্য যে চক্রান্ত তারা করেছিল, আপনি নিশ্চয়ই জানেন 2018 সালে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের দিন তারা যন্তর মন্তরে সংবিধানটাকে জ্বালিয়ে পুড়িয়ে জারখার করে দিল। এখনো পর্যন্ত যারা সংবিধানটাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই, শাস্তি হলো না, কোন রকম শাস্তি হয়নি। তারা কোনোদিন সংবিধান মানেনি। এরা যে কঠোর, যে আরএসএস পন্থী, তারা যে সংবিধানটাকে শেষ করে দেওয়ার যেটা চক্রান্ত যেটা ছিল, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা ছিল, সেটা কোথাও ব্যর্থ হচ্ছে আজকে সে আম্বেদকরবাদীদের কাছে। সেই কারণেই আজকে তারা তাদের যে মানে এই যে রাগ, সেই রাগটা ধরে রাখতে পারছে না। সেই কারণেই আজকে তারা উল্টোপাল্টা বকতে, সত্যি মাথা খারাপ হয়ে গেছে, আজকে উল্টোপাল্টা বকতে শুরু করে দিয়েছে। তো আজকে যদি এই সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর, জয়পাল সিং এর মতো আজকে আমাদের সম্মানীয় ব্যক্তিরা যদি আজকে সেই সময় মন্ত্রিসভায় সদস্য যদি উপস্থিত না থাকতেন, তাহলে কিন্তু আজকে আপনি জানেন আজকে ছত্তিশগড়ে মানে আদিবাসীদেরকে সন্ত্রাসবাদী, মাওবাদী বলে আজকে খুন করা হয়েছে শিশুদেরকে, নিরীহ শিশুদেরকে, যেখানে এই আদিবাসীদের মানে জঙ্গলে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, সেখানে শিশুরা গেছে, শিশুকে পর্যন্ত সন্ত্রাসবাদী বলে তাদেরকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। একটি মন্তব্য করলেন না যে তাদের ভুল হয়েছে কি মানে তাদের অন্যায় হয়েছে। আর কারণ এই আদিবাসী, দলিত, মুসলিম, খেটে খাওয়া মেহনতি মানুষ যাতে সাংবিধানিক অধিকার না পায়, তারা সেটা সেই প্রচেষ্টা চালিয়েছিল। আমাদের অলোকদা আরেকবার মনে করি, উনি আরেকবার বলছিলেন যে আমাদেরকে, ভারতবাসীকে বিভিন্ন ভাবে তারা জলাঞ্জলিতে রেখে দিয়েছিল, যে কখনো এনআরসি, কখনো জঙ্গলে আদিবাসীরা পশু পাখি খেয়ে নিচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে দাও, বিভিন্ন ভাবে যে এই মানে তারা মনুবাদীকে প্রতিষ্ঠা করার যে লক্ষ্য তারা রেখেছিল, সেখান থেকে ব্যর্থ হয়ে গিয়েই আজকে তাদের মাথা খারাপ হয়ে গেছে। সেই কারণে ভুলভাল। হ্যাঁ, ঠিক ঠিক। আমি বাবলুর কাছে আসবো। বাবলু পুরুলিয়া থেকে আছে, পাউরি সমাজের প্রতিনিধি, আমাদের লড়াকু নেতা। বাবলু, একেবারে অমিত শাহ বলছে এত নাম ভগবানের নিলে 7 জনম স্বর্গ পাওয়া যেত। আদিবাসী মূল নিবাসীরা কি স্বর্গে যেতে চায়, না এই ভারতের মাটিতে সম্মানের সাথে প্রতিষ্ঠিত হতে চায়? বাবলু, আজকে যে বক্তব্যটা অমিত শাহ রেখেছে, এই বক্তব্যটাকে আমি ধিক্কার জানাচ্ছি, বা এটার প্রতিবাদ হওয়া উচিত এটা মনে করি। যেটা বলা হচ্ছে যে এই যে আম্বেদকারের নাম লিব না ভগবানের নাম, ওর আসল চরিত্রটা, যেটা বারবার অনেকেই বলেছেন পূর্ববর্তী বক্তারা, যে ওদের আসল চরিত্রটা ভিতরে যেটা আছে সেটাই আসল কথাটা আজকেও বলে ফেলেছে। আর এটা বলার কারণটা হচ্ছে, আমার যেটা মনে হয়েছে, আজকে যেমন আমরা যারা একদম নিচু তলায়, হাঁড়ি, বাউরি, ডম, আদিবাসী যত যারা এসসি ইয়ার রয়েছি, তারা কিন্তু আস্তে আস্তে আম্বেদকরকে আমরা যখন বুঝতে শিখছি বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সেইটা কিন্তু ওদের আতঙ্কের দিকে যাচ্ছে। সেই জন্যই এই আতঙ্ক থেকেই কিছুটা ঘৃণা সরে, বা ওদের ভিতরে যেটা আরএসএস এর শিক্ষাটা আছে, সেটা থেকেই আজকে এটা বারবার হয়েছে যে আম্বেদকরের নামটা না নিয়ে ভগবান, মানে আম্বেদকরের নামটা নিলে স্বর্গে যাব। আমরা তো আর এখন ভগবানকে মানছি না। আমাদের ভগবান হচ্ছে আমরা যদি বলি এখন আমাদের ভগবান আম্বেদকরই আমাদের ভগবান। তো আমরা সেই জন্য ও বলছে যে আম্বেদকরকে ভগবান, আমরা যখন করছি সেইটাকেও প্রতিক্রিয়া জানাই চেষ্টা করছে যে যদি ভগবানের নাম নিতে আম্বেদকরের থেকে, তাহলে আমরা স্বর্গে যাব। আমাদের তো এখন সবাই তো বুঝতে পেরেছে স্বর্গ কি আর মর্ত কি আর পার্থক্যটা, এই পার্থক্যটা বুঝতে, এই জায়গাটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা যে আমাদেরকে দেখুন আমাদেরকে কেমন করেছে ওরা স্বর্গ নরক, আমাদেরকে অসুর, আমাদের দেবতা। আজকে আমাদেরকে মূল নিবাসী যারা, তারা হয়ে গেছে অসুর। আমাদের ঠাকুর দেবতা গুলো আমরা যারা পূজা করছি, এখন আমরা পাথর, আমরা তো প্রকৃতির পূজারী সবাই, আমাদেরও কোনো মূর্তি নেই। তো সেই প্রকৃতির পূজারী যারা আমরা, আমাদের যে ঠাকুর দেবতা, সেগুলা হয়ে গেল ভূত প্রেত। সেইগুলোর থেকে এখন দেখছে যে এরা তা এত সব করেও
বিভিন্ন সব করেও কিন্তু আমাদেরকে আর পাচ্ছে না। এখন আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে, আপনাদের মতন অনেক লোক যারা গাইড করছে যে আমাদেরকে আসল জিনিসটা আমাদের পূর্বতন যে ইতিহাস, সেই ইতিহাস আমরা জানতে পারছি। আমরা বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে সেই অধিকারের মাধ্যমে আমরা ভালো জায়গায় অনেকে পৌঁছেছি। আস্তে আস্তে আমাদের সংখ্যা বাড়ছে। এই আতঙ্ক থেকেই ওনার এই কথাটা বেরিয়ে এসছে বলে আমার মনে হয়েছে। কিন্তু যেভাবেই বেরিয়ে আসুক, যাই হোক, আমার মনে হয় এইটার আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করা আর ওকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। স্বর্গ, নরক, ভগবান, ঈশ্বর, এই সমস্ত তো ভারতবর্ষের কনস্টিটিউশন এবং আমাদের যে অধিকারের মধ্যে পড়ে না। এটা তো গোলওয়ালকার সাভারকারের তত্ত্ব। সেই গোলওয়ালকার সাভারকার যে চতুর্বর্ণের মধ্যে দিয়ে বেঁধে রেখে এই মানুষকে সেবা করতে হবে, 3 বর্ণের সেবা করলে তুমি স্বর্গে যেতে পারবে। অমিত শাহ তো সেই স্বর্গ নরকের কথা বলছে। তাহলে কি অমিত শাহ আদৌ এই পার্লামেন্টে থাকার যোগ্যতা আছে? যে অমিত শাহরাই এখন স্বর্গে বসে আছেন, এইটা হচ্ছে বাস্তবের স্বর্গ। আমরা বুঝে গেছি যে ওইটাই স্বর্গ এবং ওখানে বসেই ওনারা ক্ষীর খাচ্ছেন। আর এই মানুষগুলোকে ওই অলীক স্বর্গের স্বপ্ন দেখাচ্ছেন। সেই অলীক স্বর্গের স্বপ্ন থেকে আমাদের নেমে এসে এদেরকে নামিয়ে ওই অলীক স্বপ্নে পাঠাতে হবে যে ওই স্বর্গে আপনারা চিন্তা করুন, আমাদের জায়গাটা এবার ছাড়ুন। অমিত শাহ যে কথা বললো, একজন অধ্যাপক হিসেবে তুমি কিভাবে দেখছো? এ বিষয়ে স্যার 3টে কথা আমি বলতে চাইছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই মূল্যবাসী সমাজের প্রতি, অর্থাৎ SC, ST, OBC এবং কনভার্টেড যে মাইনরিটি সমাজের প্রতি এই যে বর্ণবাদী বা মনুবাদী যাদের আমরা বলি, এদের যে ঘৃণা এবং কয়েক হাজার বছরের যে ঘৃণা, অমিত শাহের যে বক্তব্য যেটা শুনলাম, আমি তো পুরো বক্তব্য শুনিনি, কিন্তু যতটুকু যে ক্লিপটা শুনেছি, আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এটা সাধারণত কি হয়, এই যে প্রভু শ্রেণী যারা হয় না, তো আমাদের সমাজের মানুষকে তো চাকর গোলাম বানিয়ে রাখতো এবং তাদের প্রতি যে তুই তঙ্কারি করা এবং একটা ঘৃণা ভরে যে তাদের প্রতি যে কথা বলা, তো আম্বেদকর এই কথাটা বলার মধ্যে সেই ঘৃণা বা বিদ্বেষটা প্রকাশ পেয়েছে, যেটা হচ্ছে এদের ভিতরের আসল হচ্ছে চরিত্র যাকে বলে, বা মন বা মানসিকতা। এটা প্রথম পয়েন্ট এবং সেটা প্রকাশ পেয়ে গেছে। দ্বিতীয় কথা, অস্তিত্বের সংকট। কারণ আমি বিজেপি বলবো না, কারণ এরা যে আইডিওলজিতে কাজ করছে, বিজেপি একটা জাস্ট নাম, সেই আইডিওলজিটা আম্বেদকরের কারণে আম্বেদকর এদের সমকক্ষ বা তার থেকে বেশি শক্তিশালী আইডিওলজি হয়ে গেছে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে। তো সে কারণে এদের রাজনৈতিক বা সামাজিক অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবং তার কারণে অমিত শাহের বক্তব্যতে কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে সেই ভয় বা সেই সংকট কিন্তু কাজ করছে। অমিত শাহ যেভাবে স্বর্গ নরক বিষয়টাকে টেনে আনলো, এটা নিয়েই তো রাজনীতি করছে বিজেপি, এটা নিয়েই রাজনীতি করছে, হিন্দুত্ববাদী রাজনীতি করছে RSS। তারা শিখিয়ে দিচ্ছে, অমিত শাহরা তার প্রতিনিধিত্ব করছে। অমিত শাহ লিখে নিয়ে এসেছে, দেখুন তার বক্তব্যটাকে জবাবি ভাষণে লিখে নিয়ে এসেছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন জনগণকে এই অধিকারগুলো দেওয়া হচ্ছে, আদিবাসী মূল নিবাসীদেরকে অধিকারগুলো দেওয়া হচ্ছে, লড়াই করছেন বাবা সাহেব ডক্টর BR আম্বেদকর, তখন এই অমিত শাহ RSS তারা দল বেঁধে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিরুদ্ধে এই আইন কনস্টিটিউশনের মধ্যে রাখা যাবে না এই বলে তারা মিছিল করেছে। আজকে তারাই ও ঘৃণার সঙ্গে বলেছে, কিন্তু ঢাল করার চেষ্টা করছে আম্বেদকরকে কাউন্টার করার জন্য, কংগ্রেসকে এবং নেহরুকে কাউন্টার করার জন্য বলেছে। নেহরুকে এই যে স্ববিরোধিতা, এটা তো দেশের সামনে পরিষ্কার হয়ে গেছে। আরে এরকম একটা অশিক্ষিত মানুষ যে জানে না কে আম্বেদকর কে, তার
আমাদের যে ভারতবর্ষের নারী সমাজ, ভারতবর্ষের দলিত নিপীড়িত শোষিত সমাজের কাছে আম্বেদকরকে এতদিন পর্যন্ত, সে জন্মেছে আম্বেদকরের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পরে, এবং দেখেছে আম্বেদকর কিভাবে গালিভারের মতো এই লিলিপুটদের আগলে রেখেছে। অমিত শাহ দেখার পরেও শেখেনি, অর্থাৎ অমিত শাহ শেখার ইচ্ছা নেই, তার শত্রুতা করারই হচ্ছে তার প্রধান জায়গা, যেটা সে যদি এই পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে না আসতো তাহলে তাকে গুন্ডা মাফিয়া হিসেবে এই কাজ করতে হতো না। অমিত শাহকে চাণক্য বলা হয়, কারণ তিনি এতদিন যে পলিসিগুলো নিতেন প্রত্যেকটাই সফল হতো এবং তার একটা আত্মবিশ্বাস জেগে গেছিল যে আমি যা করব সেটা গুড রেজাল্ট তাদের জন্য দেবে। কিন্তু ইদানিং তারা এই লাস্ট ইলেকশনে তারা বুঝে গেছে যে 400 পার বলে তাদের পোল দিয়ে তো রটিয়েছিল, কিন্তু সেটা অতটা কাজ দেয়নি, কারণ মানুষ জেগে গিয়েছিল, মানুষ পাহারা দিচ্ছিল যাতে বেশি করে ইভিএম দিয়ে চুরি না করতে পারে। তো ইভিএম দিয়ে যতটা চুরি করবার করেছে কিন্তু অতটা পারেনি, যতটা পারলে পরে ওরা 400-তে নিয়ে যেতে পারতো। কিন্তু ওরা বুঝে গেছে যে মানুষ জেগে গেছে। এখন অমিত শাহর যে চাণক্য বুদ্ধি আর ধোপে টিকছে না আগের মতো অতটা, সেই জন্য এদের মাথা পাগল হয়ে গেছে, যেটা লক্ষ্মীকান্ত এবং আরো অন্যান্যরা বলেছেন যে মাথাই খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হলে যা হয়, তখন আরএসএস বুদ্ধি দিয়েছে, আরএসএস থেকে তো ব্রাহ্মণ বুদ্ধি গুলো আসে, তো সেইগুলো দিয়ে যে তুমি এইটা বলছো না কেন, তো সেটা বলে ফেলে এখন না পারছে গিলতে, না পারছে বমি করতে। গৃহমন্ত্রী হিসেবে, একটা দেশের গৃহমন্ত্রী হিসেবে, কনস্টিটিউশনাল বডি হিসেবে তার কনস্টিটিউশন পদে তো বসবার কোনো অধিকারই নেই। সুতরাং মানুষ যে নেমেছে রাস্তায় যে তুমি পদত্যাগ করো, কারণ তুমি কনস্টিটিউশন পদের যোগ্য নাও। এতদিন ধরে আমরা বুঝতে পারছিলাম তিনি স্বরাষ্ট্র দপ্তর সামলাচ্ছিলেন, এখন স্বর্গ নরকেরও দেখি মানে দারোয়ানগিরি শুরু করে দিলেন। হ্যাঁ, স্বর্গ নরকের দারোয়ানগিরি শুরু করে দিলেন, যে বাবা সাহেবের আম্বেদকরের নাম না নিয়ে যদি ভগবানের নাম নেওয়া হয় তাহলে স্বর্গের সঙ্গে তার যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করা যাবে। অমিত শাহ আসলে বলতে চাইছে কি, এই দেশটি সংবিধানের উপরে চলবে না ওদের ওই স্বর্গ নরকের বিচারধারার উপরে চলবে? অ্যাকচুয়ালি এই কথার মধ্যে দিয়ে অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন এটা তো তাদেরই আইডিওলজির একটা পার্ট। ওদের একটা হচ্ছে এটা রাজনীতির পার্ট, যেটা পাশাপাশি ওদের তো ধর্মীয় পার্ট আছে, সেই পার্টে তো ওদের এইটাই তো ওদের আইডিওলজি, অর্থাৎ পাপ পুণ্য, স্বর্গ নরক, পূর্বজন্ম পরজন্ম, পুরুষতান্ত্রিকতা, বর্ণ বৈষম্যবাদ, এগুলো তো তাদের একদম আইডিওলজির সুতরাং এইটা তো ওদের মুখ দিয়ে বেরোবে, এটা তো স্বাভাবিক কথা। এখন কোথায় কোনটা বার করতে হয়, ওদের আরএসএস এর গোপন মিটিং এ যেগুলো আলোচনা হয় যে এদেশের মূলধারিত মানুষদের দমনপীড়ন করতে হবে, এটা যারা আরএসএস করছে দেশের এসসি এসটি ওবিসি তারা যেন বুঝতে না পারে, তাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রকৃতপক্ষে ওদের যে এজেন্ডা গুলো পালন করতে হবে সেটা তাদের আলোচনা হয় তাদের ভিতরে। কিন্তু সেটা একটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রাজ্যসভাতে সেটা বলা, সেটা তো ওদের সেটা এমন একটা অবস্থা, ওরা মানে তাদের সীমাহীন হয়ে গেছে, তাদের ক্ষমতা চূড়ান্ত জায়গায়, মানে চোর বা ডাকাত যখন ডাকাতি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে তাদের আর কোনো হুঁশ থাকে না কোথায় কোনটা বলা উচিত, কোথায় কোনটা করা উচিত। এদের সেই অবস্থা এখন দাঁড়িয়ে গেছে। তো যেটাই স্বাভাবিক যে দিশেহারা হলে যেটা হয়, সারা ভারত যখন জেগে গেছে তখন ওদের সেই এজেন্ডা গুলো এখন ওদের গাত্র দেওয়ার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। স্বাভাবিকভাবে সেই তারা এটা করছে। এখন গণতন্ত্র, যারা বঞ্চিত, যারা সংখ্যালঘু, যারা নিপীড়িত, যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে তাদেরকে সহযোগিতা করবে, এটাই গণতন্ত্রের মূল কথা। স্বাভাবিক যে গণতন্ত্রে তাদেরকে সাহায্য করতেই হবে। কিন্তু যেখানে গণতন্ত্রকে যারা বোঝে না বা জানে না, তারা মনে করে যে কখনোই নয়। তারা যারা বুদ্ধতন্ত্রে বিশ্বাসী, যারা ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী, যারা পুঁজিবাদে বিশ্বাসী, তারা তো মনে করবে যে একটা তাদের সংখ্যালঘু শাসন বলতে কি, তাদের সংখ্যালঘু কারা, যারা বুর্জোয়া প্রতিনিধি,
পুঁজিবাদী, যারা ব্রাহ্মণ্যবাদী, তারা হচ্ছে প্রকৃতপক্ষে সংখ্যালঘুই হয় এবং সংখ্যাগরিষ্ঠকে দমন পূরণ করতে হবে, শোষণ করতে হবে, অপমান করতে হবে, ঘৃণা করতে হবে, পদতলে রাখতে হবে। এগুলো সেই মধ্যযুগীয় সিস্টেম, সেগুলো তো ওদের আইডিওলজি। সুতরাং এই আইডিওলজি তারা প্রকাশ করবে, আইডিওলজির মাধ্যমে তারা চলবে, এটাই তো তাদের স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু গণতন্ত্র নয়। আমরা যারা গণতন্ত্রকে ভালোবাসি, যারা বহুত্ববাদকে স্বীকার করি, যারা সমতা নীতিতে বিশ্বাসী, তারা তো এই ধরনের আইডিওলজিতে বিশ্বাসী নই। এই আইডিওলজির বিরুদ্ধে আমাদের সুদীর্ঘকালীন লড়াই, অর্থাৎ গত 3500 বছর ধরে আমরা এই লড়াই করছি। কখনো বিচ্ছিন্ন হয়েছি, কখনো সংঘবদ্ধ হয়েছি, কখনো বিজিত হয়েছি, কখনো জয়ী হয়েছি। তো আগামী দিন বিজয়ের দিন আসছে, ভারতবর্ষের মানুষ জাগতে শুরু করে দিয়েছে, কোণে কোণে আন্দোলন গড়ে উঠছে। সমস্ত ছোট ছোট আন্দোলনগুলো ঐক্যবদ্ধ হয়ে গেলেই একটা বিস্ফোরণ ঘটবে। সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু মনুবাদীরা এর মধ্যে বুঝে গেছে। বুঝে গিয়ে তাদের একটা ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সেই আতঙ্কের বহিঃপ্রকাশ হচ্ছে। এই যে অমিত শাহ যখন নির্বাচন আসে তখন দলিতের বাড়িতে ভাত খেতে যায়, আদিবাসীদের বাড়িতে ভাত খেতে যায়। হ্যাঁ, ভাতের অর্ডার আসে বাইরে থেকে অর্ডার আসে, আদিবাসী মা বোনেরা বেড়ে দেয়। এই অমিত শাহ হঠাৎ করে বাঁকুড়ায় এসে একজন আদিবাসীর বাড়িতে ভাত খাওয়ার পরে রাস্তায় গিয়ে দেখছে একটা স্ট্যাচু, নেমে বলছে বিরসা মুন্ডার স্ট্যাচু, এখানে গলায় মালা দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে সমস্ত আদিবাসীরা বলছে না, ওটা বিরসা মুন্ডার স্ট্যাচু নয়, ওটা একটা শিকারীর স্ট্যাচু। পাশের চামচাগুলো এখানকার এই ঘোষ টোষ দিলীপ ঘোষ বলছে না না, অমিত শাহ যখন বলেছে ওটা বিরসা মুন্ডারি স্ট্যাচু, মেনে নিতে হবে ওটা বিরসা মুন্ডার স্ট্যাচু। অর্থাৎ এই যে হিপোক্রেসি, এই যে একনায়কতন্ত্র, সেই একনায়কতান্ত্রিক মানসিকতার জন্যই তো অমিত শাহ আজকে আদিবাসী মূলনিবাসীদের গ্রাহ্য করছে না এবং তাদের যে আইকন তার সম্পর্কে অবমাননাকর কথা বলার সাহস পাচ্ছে। আদিবাসী মূলনিবাসীদের কি সুযোগ দিয়েছে? জল জঙ্গলের অধিকারের সুযোগ দিয়েছে। যে আজকে এই অমিত শাহর দল মানে টোটাল আরএসএস, এরা তো ভারত বিদ্বেষী। এরা ভারতের মানুষকে শোষণ করার জন্য তারা পলিসি করে ছলে বলে কৌশলে ক্ষমতায় আসতে চেয়েছে, যে একক সংখ্যাগরিষ্ঠতায় যেদিন যদি আমরা আসতে হতো। ওনাদের একটা টার্গেট ছিল 2025, মানে 1925 সালে আরএসএস এর জন্ম। এবার সেই আরএসএস 2025 100 বছর পূর্তিতে তারা দেশটাকে দখল করার একটা চেষ্টা চলেছে, যে 200 বছর ইংরেজ শাসন করেছে, তা আজকে আমরা শাসন করব এবং আমরা সেই বিদেশি পুঁজিপতিদের দালালি, ভারতবর্ষের মানুষকে শোষণ করে ভারতবর্ষের সম্পদকে বিদেশির হাতে তুলে দেওয়ার যেটা তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাতেই তাদের থেকে গেছে। শুধুমাত্র তারা ভারতবর্ষের ইতিহাসটা ভুলে গেছে। ভারতবর্ষের যে সংগ্রামী মানুষগুলো, যে আজকে এই আদিবাসী দলিত খেটে খাওয়া মেহনতি মানুষগুলো, তারা এই ভারতবর্ষ 200 বছর ইংরেজ শাসনকালে যেভাবে মানে জীবনকে উৎসর্গ করে দিয়ে দেশটাকে বাঁচিয়েছে, আজকে তাদেরকে ছলে বলে কৌশলে আমরা এটা ভুল বুঝিয়ে দেশটাকে বিদেশের হাতে তুলে দেবো। সেই কারণে তারা কি করছেন, আইওয়াস মানে যেটাই করতে যাচ্ছেন সেটাই ভুল। মানে আদিবাসী কারা তাদেরকে চেনে না, আদিবাসীকে মর্যাদা দেওয়ার চিন্তা ভাবনা তারা কোনোদিন করেনি। তারা সাফাই দিয়েছেন যে ভারতবর্ষে কোন রকম ভাবে আদিবাসী নেই। দ্বিতীয়ত হচ্ছে আদিবাসীদের এই বাড়িতে যে ভাত খাওয়া, বাড়িতে এই মানে তাদের যে আমাদের বীরবান্টা সিধু মুর্মু, কানু মুর্মু, বিরসা মুন্ডা, তাদের যে মর্যাদা দেওয়া, সেই মর্যাদা তো তাদের কোন রকম ভাবেই দেয়নি। আমরা সেটা প্রকাশ পেয়েছি, যেরকম ভাবে তারা উল্টো পাল্টা কাজ করেছে, এই শিকারীকে তারা বিরসা মুন্ডা সাজিয়ে দিয়েছে, ঠিক সেই রকম ভাবে আজকে সবচেয়ে আশ্চর্যজনক আমাদের রাষ্ট্রপতি, আমাদের একজন আদিবাসী রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে দিয়ে তা আদিবাসীকে দিয়ে আদিবাসীর দ্বারা আদিবাসীকে খতম করার একটা চক্রান্ত তারা চালিয়েছে। তারা আজকে কিন্তু সম্মান দেননি। আজকে ভারতবর্ষের তাম আদিবাসী মানুষ আজকে তিতি বিরক্ত যে আজকে উনাকে শুদ্ধ করা হয়েছে, ওনাকে হিন্দু করা হয়েছে।
মানে তাকে বিভিন্ন ভাবে শুদ্ধ করে আজকে সেই মন্দিরে, যেটা বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে মন্দির বলেছে, যে দেশবাসীকে মন্দির এই সংসদ, সেই সংসদটা যখন উদ্বোধন হলো তখনও কিন্তু রাষ্ট্রপতিকে তারা ইনভাইট করেনি কেউ। কিন্তু আজকে সেখান থেকে আজকে পরিষ্কার ভাবে আমরা এই অমিত শাহর মতো আরএসএস কে পরিষ্কার ভাবে হুমকি দিতে চাই যে আজকে ডক্টর বি আর আম্বেদকর বলেছে যে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচাও। ভারতবর্ষের যে সংবিধান, উনি যে মন্ত্রটাকে দিয়েছিলেন যে যেদিন এই আদিবাসী, দলিত, খেটে খাওয়া মেহনতি মানুষ এবং ভারতবর্ষের মানুষগুলো তারা শিক্ষিত হবে, তারা সচেতন হবে, তারা সংগঠিত হবে এবং নিজের অধিকারের জন্য লড়াই করবে, সেদিন তারা এই সংসদটাকে দখল করবে। সেই আওয়াজটাকে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে চলো আমরা সংসদটাকে দখল করি। তো আজকে জেগেছে, আজকে মানুষ বুঝতে পেরেছে, আজকে আগামী দিনে এই অমিত শাহের এই কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্য পার্লামেন্ট আগামী দিনে দখল করবে এই দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষ। সাধু সাধু সাধু। ক্রান্তিকারী জয় ভীম জানাই। আমি বলতে চাই যে অমিত শাহ যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা মানে একদম ধিক্কারজনক, এবং সেটা ধিক্কার জানানো উচিত আমাদের। আমাদের গণতান্ত্রিক উপায়ে, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছে বা গৌতম বুদ্ধ বলেছে, হিংসার মাধ্যমে কোনো কিছু সমস্যার সমাধান হবে না, হিংসা দিয়ে করলে হিংসা বাড়বে। তো আন্দোলনের একমাত্র আমাদের পথ আন্দোলন, রাস্তায় নামতে হবে, ধিক্কার জানাতে হবে, আন্দোলন করতে হবে, এটাই আমি বলবো। আর খুবই মানে এটা যে বক্তব্যটা দিয়েছে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তিনি কতটা আমাদেরকে মানে বাবা সাহেব আম্বেদকরকে কতটা তারা মানে করে মানে খারাপ চোখে দেখে। সাংবিধানিক পথে যে যে জবাব অমিত শাহকে দিতে হয় সেই জবাব আমরা দেব। আজকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই বহুজন দরবার এখানেই শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।